অভাব কাকে বলে? অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন, বলতো অভাব কাকে বলে? অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। ছেলেটি তার উত্তর দিল, এটা তো অর্থনীতির ভাষা। সাধারণভাবে অভাব কাকে বলে, অর্থাৎ অভাব বলতে তুমি ঠিক কী বুঝো? ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে, কি বলবে ভাবছে সে। স্যার আবার তাড়া দিলেন, বলো। ছেলেটি এবার বলতে শুরু করলেন, আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে 20 থেকে 30 টাকা বের করে দেন। আর আমি বাড়ি থেকে বের হয়ে 5 থেকে 7 মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা আজ কলেজে ক্লাস হবে না। মা তখন বলেন, আগে খবর নিবি না ক্লাস হবে কি না? মায়ের সাথে এই লুকোচুরিকেই অভাব বলে। বাবা যখন রাত করে বাড়ি আসেন, মা তখন বাবাকে জিজ্ঞেস করেন, এত রাত হলো কেন ফিরতে? বাবা বলেন, ওভারটাইম ছিল, ওভারটাইম না করলে সংসার কিভাবে চলবে? বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচ বোধ করে, সেটাই হচ্ছে অভাব। মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ের সেলাই দিতে দিতে বলে, কাপড়টা অনেক ভালো, আরও কিছুদিন পরা যাবে, এটাই হচ্ছে অভাব। মাস শেষে টিউশনের পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি, মা এটা তুমি সংসারে খরচ করো। মা তখন একটা স্বস্তির হাসি হাসেন, এই স্বস্তির হাসি হচ্ছে অভাব। বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি, এই লজ্জায় আমার কাছে অভাব। অভাবে হওয়ার কাছে মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়, এই দূরে সরে পড়াটাই আমার কাছে অভাব। পুরো ক্লাসে সবাই দাঁড়িয়ে গেল, অনেকের চোখে জল। স্যারও চোখের জল মুছতে মুছতে ছেলেটির কাছে এসে তাকে বুকে টেনে নিলেন। আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না। সব দুঃখ কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দেয়, খেয়ে না খেয়ে। তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটুকু বোঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না, এটাই বাস্তব। আজ মাংস রান্না হয়েছে, সুজন খুব বেশি খুশি। আজ পেট ভরে ভাত খাবে। খেতে বসেছে, তখন রান্নাঘর থেকে মায়ের কর্কশ স্বর, সারাদিন বসে থাকার কি শান্তি, যতদিন বাপ বেঁচে আছে শান্তি করে নে, শুধু খাওয়ার জুত, বসে থেকে তোকে কে মাংস খাওয়াবে? মায়ের কথায় সুজনের চোখে জল ছলছল করে উঠল। চাকরির চেষ্টা তো সে কম করছে না, ক্ষুধার্ত পেটেই উঠে চলে গেল অজানার পথে। একটা রেস্টুরেন্টের মালিকের হাতে পায়ে ধরে একটা কাজ জোগাড় করলো। বেতনের টাকা কিছু করে জমিয়ে 3 বছরের টাকায় টিন সেট হোটেল তৈরি করলো। ভাগ্য সুপ্রসন্ন, 2 বছরে টিন শেডের দোকান দাঁড়ান উঠল। 15 জন শ্রমিক। সুজন ক্যাশে বসে থাকে। কর্মচারী নজরুল এসে বলল, ভাই আপনার বাবা মা এসেছেন রেস্টুরেন্টে, আপনার সাথে খেতে চান। সুজনের চোখে বেদনা এবং সুখ মিশ্রিত অশ্রু। খেতে বসে সুজন কর্মচারীকে বলল, নজরুল মায়ের প্লেটে মাংস দাও তো। পাশ থেকে ছোট বোন বলল, দাদা মা তো মাংস খায় না। তোকে সেই দিন বলার পর থেকে মা মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। সবসময় বলে, যদি জানতাম ছেলেটা এই এত কষ্ট পাবে তাহলে কখনোই বলতাম না। মায়ের সব কথা কি ধরতে আছে? মা কি সন্তানের খারাপ চায়? বোনের কথা শুনে মায়ের দিকে তাকালাম। মা আঁচলে মুখ ঢেকে কাঁদছে, আমিও কাঁদছি। সেদিন বাড়ি থেকে চলে আসার পর থেকে আমিও মাংস মুখে তুলিনি। ক্ষুধার্ত পেটে একটি হোটেলে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই এখানে কি ভাত পাওয়া যাবে? হ্যাঁ যাবে। ভাতের প্লেটের দাম কত টাকা? যদি একটু বলতেন খুব ভালো হতো। 1 প্লেট ভাত এবং ভাজি 30 টাকা। শুধুমাত্র ভাত 1 প্লেট কত টাকা ভাই? 20 টাকা। ভাত দিব কি? না ভাই থাক, অন্য কোনো একদিন আপনাদের হোটেলে এসে পেট ভরে খাবো ইনশাল্লাহ। আমার কথাটি শুনে হোটেলের ওয়েটার একটু বিভ্রান্তি হয়ে বলল, কি ভাই এখানে কি মজা করতে আসছেন নাকি যত সব? ওয়েটার কথাটি শুনে মাথা নিচু করে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছিলাম, এমন সময় পিছন থেকে কেউ একজন বলল, ভাই একটু দাঁড়াবেন? হ্যাঁ বলুন। আপনি হয়তো অনেক ক্ষুধার্ত, কিন্তু আপনার কাছে টাকা নেই, এর জন্য ভাত খেলেন না। মাথা নিচু করে বললাম, হ্যাঁ ভাই আমি ক্ষুধার্ত, কিন্তু আমার কাছে 10 টাকা ছাড়া একটি টাকাও নেই, তাই আমি চলে যাচ্ছি, অন্য একদিন এসে খাবো। ভাই একটি কথা বলি। জি বলুন। আমি আপনাকে খাওয়াতে চাই ছোট্ট ভাই হিসেবে, যদি কিছু মনে না করেন। এটা কেমন হয় না? প্লিজ ভাই আপনি না করবেন না, ছোট ভাইয়ের অনুরোধটুকু রাখুন। ছেলেটির কথা শুনে রাজি না হয়ে পারলাম না, বললাম ঠিক আছে খাবো। কথাটি বলার সঙ্গে সঙ্গে ছেলেটি আমাকে সেই হোটেলে পেট ভরে খাওয়া দাওয়া করালো এবং 200 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলল, ভাই বাসায় যাওয়ার সময় খরচ করিয়েন। ছেলেটির এমন মনুষ্যত্ব দেখে বেশ আশ্চর্য হলাম, আর মনে মনে বলতে লাগলাম, সত্যি এই পৃথিবীতে অনেক অনেক ভালো মানুষ বেঁচে আছে। আমাদের দায়িত্ব অন্য খারাপ সময়ে তার পাশে থাকা, তাকে মানসিকভাবে সাপোর্ট করা। 1000 টাকা দিলাম প্রাইভেটের, কিন্তু বাকি টাকাটা ফেরত দিলেন না কেন সুইটি? আমার কাজে লেগেছে। আশ্চর্য, তোমার প্রাইভেট টাকা লাগে 300 টাকা,
মনে করলাম 200 টাকা খেয়েছো, বাকি 500 টাকা কোথায়? হ্যাঁ, তুমি এমন কেন বাবা? মাত্র 1000 টাকার জন্য এমন ঝগড়া করতেছ? একটি টাকা রোজগার করানো তো, তাই টাকা কি জিনিস এটা বোঝো না। যখন টাকা কামাই করবে তখন ঠিকই বুঝতে পারবে আসলে। বাবা টাকাটি বলো, সমস্যা নেই, আমি তোমাকে কিচ্ছুই করব না। বাবা, আমার সঙ্গে মিতা মিতু 2 যমজ বোন প্রাইভেট পড়ে, কিন্তু ওদের বাবা বেঁচে নেই, তাই প্রাইভেটের টাকা দিতে পারছিল না। এদিকে স্যারও অনেক কথা শোনাচ্ছিল ওদের, তাই আমি ওদের টাকাটি দিয়ে দিয়েছি। প্লিজ বাবা, আমাকে ক্ষমা করে দাও। মেয়ের কথাটি শুনে বাবাটি বেশ অবাক হয়ে যায়। তার সন্তান এই অল্প বয়সে মানুষ সেবা করা বুঝতে পেরেছে। কি হলো বাবা, রাগ করেছ? সন্তানের কথা বাবা খুশি হয়ে মাথা হাত বুলিয়ে দিয়ে বলতেছে, তোমার ওই বান্ধবীদের পড়াশোনার দায়িত্ব আমি নিব। তুমি কি এতে খুশি? হ্যাঁ বাবা, অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, শোনো, মানুষের এইভাবেই সাহায্য করতে হয়। আচ্ছা বাবা, সত্যি মানুষের মনুষ্যত্বটাই হচ্ছে অনেক বড়। মনুষ্যত্ব ছাড়া কেউ মানুষ হতে পারে না। আমরা গরিব দুঃখীদের পাশে দিব, এতে ওরা একটু শান্তি পাবে।